কালিম্পং, পাহাড়ের কোলে এক ছবির মতো শহর। এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করিতেন। দূরে দাঁড়িয়ে আছে মহারাজা কাঞ্চনজঙ্ঘা, চারপাশে সবুজ পাহাড় আর শান্ত হাওয়া, একেবারে প্রেমে পড়ার মতো প্রাকৃতিক সৌন্দর্য। এখানেই পাবেন রঙিন ফুলে ভরা বাগান, প্রাচীন বৌদ্ধ মঠ আর ভিউ পয়েন্ট থেকে দেখা অসাধারণ ল্যান্ডস্কেপ। আজকের ভ্লগে আমি শেয়ার করব আমার একদিনের কালিম্পং যাত্রা। কোথায় গেলাম, কি দেখলাম, আটকে গেলাম তো, এই তো সুরজিৎ, এই কোথায় গেল, আর কালিম্পংয়ে ঘোরার আসল মজা কেমন সব বলবো। মনে রাখবেন, এইটা কোনো ট্যুর গাইড নয়। শিগগিরই আসছে আলাদা ভিডিও যেখানে থাকবে কালিম্পংয়ের কমপ্লিট ট্যুর প্ল্যান, বাজেট আর সব ডিটেলস। তাহলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার ওয়ান ডে কালিম্পং ব্লগ, একেবারে কালিম্পংয়ের এক সুন্দর হোমস্টে থেকে। গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে কালিম্পংয়ে আমাদের একদিনের স্টে এবং এই পুরো নর্থ বেঙ্গল ট্রিপের কিন্তু আজকে আমাদের লাস্ট সাইট সিন করব। আমরা শুরু করেছিলাম দার্জিলিং থেকে, দার্জিলিংয়ে দুদিন স্টে করে আমরা চলে গেছিলাম পেলিংয়ে দুদিন থেকে কাল রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছিলাম কালিম্পংয়ে কিন্তু আমরা আছি হচ্ছে এই ফ্লাওয়ার প্যাচ হোমস্টেতে। এই যে পুরো হোমস্টেটা দেখছেন, এই হচ্ছে আমাদের রুমটা। কাল রাত্রিবেলা যেটা দেখালাম, লাস্ট এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে চারিদিকে ফুল গাছ আর অন্ধকারে সেরকমভাবে দেখাতে পারিনি। আর এই দিকটা দেখুন, পুরো নার্সারিতে ভর্তি। ফ্লাওয়ার প্যাচ হোমস্টে অ্যান্ড নার্সারি এই জায়গাটার নাম। দেখুন চারিদিকে কিন্তু প্রচুর ছোট ছোট ফুল গাছ। যারা গাছ ভালোবাসেন, ফুল গাছ ভালোবাসেন, তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। কালিম্পংয়ে আসলে একবার হলেও এই হোমস্টে থাকতে পারেন, ট্রাই করতে পারেন। খুব সুন্দর জায়গা, রিজনেবল প্রাইস, খাওয়া দাওয়া খুবই সুন্দর, একদম ঘরের মতো পরিবেশ। চারিদিকে কিন্তু ফুল গাছ আর ফুল গাছে ভর্তি, বিভিন্ন ধরনের ফুল গাছে ভর্তি। আরো সুন্দরভাবে আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি, বাট তার আগে দেখাই হচ্ছে এইটা চুজ করার কারণ। এটা চুজ করার কারণটা কিন্তু হচ্ছে এই ওয়াইড রেঞ্জ সিনিক বিউটি। দেখুন কত সুন্দর এই সিনিক বিউটিটা, মানে এখানে দাঁড়িয়ে আপনি পুরো কালিম্পং এর পুরো ভিউটা এনজয় করতে পারবেন। এখান থেকে তিস্তা নদী দেখা যাচ্ছে, এখন কুয়াশা বলে সেরকম ভাবে বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে আমি এখান থেকে তিস্তা নদীটাকে পুরো দেখতে পাচ্ছি। নদীটা এই দিক থেকে এইভাবে গেছে, আর ওই দিকটা সিকিম, এই দিকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমাদের হোমস্টে যিনি মালিক তিনি বলেছেন এখান থেকে দার্জিলিং, টাইগার হিল, সান্দাকফু এগুলো সব ক্লিয়ার ডেতে ভালোভাবে দেখা যায় সেই পজিশনগুলো। তো এই হচ্ছে এত সুন্দর ভিউ, অনেক খুঁজে খুঁজে এই হোমস্টেটা বার করেছি। এই জায়গাটা দেখুন কত সুন্দর বসার জায়গা, এখানে আপনি বসে ভিউ এনজয় করতে পারবেন। আর এখানে টোটাল 5টা রুম আছে, 5টা রুমের মধ্যে ডাবল বেড আছে, কিছু সিঙ্গেল বেড আছে। আমাদের রুমের কস্ট কিন্তু 1500 টাকা নিয়েছিল। লাস্ট এপিসোড যদি আপনারা না দেখে থাকেন একবার দেখে নেবেন রুম ট্যুরটা। তো এত সুন্দর এই ভিউটা আপনারা একটু পাখির চোখে দেখে নিন কিরকম লাগে এই কালিম্পং শহর, এই ফ্লাওয়ার প্যাচ হোমস্টে থেকে। এখন এখান থেকে সাইট সিনের জন্য বেরোবো। সাইট সিনের জন্য আমরা একটা গাড়ি বুক করবো। এখানে 1500 থেকে 1800 টাকার মধ্যে আপনারা এখানে একটা গাড়ি বুক করতে পারবেন। বুক করে এখানকার সবচেয়ে ভালো ভালো যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে বেড়াতে পারবেন। তো আমরা গাড়ির জন্য অলরেডি বলেছি, গাড়ি আসবে, কথা বলবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা 1700 টাকা দিয়ে গাড়ি বুক করেছি আমাদের আজকে সাইট সিন ঘোরার জন্য। 2000 টাকার মধ্যে ভালোভাবে ঘুরতে পারবেন এখানে সাইট সিনের জন্য গাড়ি নিয়ে। ছোট গাড়িতে 2000 টাকা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। কালিম্পং কিন্তু আপনারা একদিনেই সমস্ত ভালো ভালো জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন, আর সময় লাগবে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনারা সব জায়গা খুব ভালোভাবে কভার করতে পারবেন। তো চলুন সাইট সিনের পথে যেতে যেতে কথা হচ্ছে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন, কালিম্পং এর সবচেয়ে ফেমাস ডেলো পার্ক। ডেলো পার্কের রাস্তা এটা, আর আমরা এই দিক দিয়ে এসেছি। এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে, গাড়ি এখানে রাখা হয়েছে। ডেলো পার্কে কিন্তু আপনারা চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন। এইটা হচ্ছে প্যারাগ্লাইডিং এর টিকিট বুকিং কাউন্টার। 3000 টাকা হচ্ছে নর্মাল ফ্লাই, আর যদি লং ফ্লাই করতে চান তাহলে 5000 টাকা, আর ভিডিওগ্রাফির জন্য 500 টাকা এক্সট্রা দিতে হবে। তো আমরা তো প্যারাগ্লাইডিং করবো না, আমরা ভিতরে যাব। চলুন। ডেলো পার্কে ঢোকার মুখে অনেকগুলো দোকানপাট দেখতে পারবেন, জলের বোতল, স্ন্যাক্স, খাবার দাবারের অপশনও অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে ডেলো পার্কের গেট, এইটা হচ্ছে টিকিট কাউন্টার।
কাউন্টার। তো জেনারেল ভিজিটিংয়ের জন্য ডেলো পার্কের টিকিট কিন্তু 20 টাকা, আর ফরেনারদের জন্য 50 টাকা। আপনাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে পার্কে ঢুকতে হবে। তো চলুন। তো এই হচ্ছে ডেলো পার্কের ভিউ। এটা পুরো প্লেগ্রাউন্ডের মতো, আর ওই দিকে অনেকটা উপরে ওঠা যাবে। এখানে বাচ্চাদের চড়ার জন্য গাড়ি রয়েছে। এখানে ওই বেলুনের মধ্যে আপনাকে ঢুকিয়ে দেবে, তারপরে বেলুনগুলোটাকে ঠেলবে, তা বেলুনের মধ্যে আপনাকে ঘুরতে হবে। তো এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, আপনারা চাইলে করতে পারেন। আর আপনারাও এনজয় করুন কালিম্পংয়ের এই ফেমাস ডেলো পার্কের সৌন্দর্য। তো এই ডেলো পার্ক ডেলো হিলসের উপরে অবস্থিত। কালিম্পংয়ের ডেলো হিলসের উপরে 5590, এটাই হচ্ছে কালিম্পংয়ের হাইয়েস্ট পয়েন্ট। আর এই ডেলো পার্কের ভিতরে কিন্তু আপনারা থাকার ব্যবস্থাও পাবেন। এই যে কটেজটা দেখছেন, এটা কিন্তু ডেলো পার্কের মধ্যেই একদম গভর্নমেন্টের থাকার জায়গা। এখানে থাকারও ব্যবস্থা আছে, আর পার্কটাকে আপনারা সুন্দরভাবে এনজয় করতে পারেন। কালিম্পংয়ে আসলে কিন্তু ডেলো পার্ক কোনোভাবে মিস করবেন না। এখানে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাও আছে, এখানে কিন্তু পিকনিকের ব্যবস্থাও আছে। তো যদি কেউ পিকনিক করতে চায় কালিম্পংয়ে ডেলো পার্কে, এখানকার লোকেদের সাথে যোগাযোগ করলে এখানে পিকনিকের সুব্যবস্থা করা আছে। তো চলুন আমরা একটু উপর দিকটা ঘুরে আসি। ওখানে যে গভর্নমেন্টের যে কটেজটা আছে ওটা একবার দেখবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমার পেছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কটেজ। এখানে কিন্তু আপনারা চাইলে বুকিং করে থাকতে পারেন, একটু কস্টলি হবে। আর এদিকে হর্স রাইডিং এর ব্যবস্থাও আছে। আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে আপনারা নিজে এখানে ঘোড়ায় চড়তে পারেন। ওখানে দোলনা আছে, বাচ্চাদের দোলনা। আর এখানে কেনাকাটার জিনিসপত্র রয়েছে, খাওয়া দাওয়ার দোকান রয়েছে। মানে একটা পার্কে যা যা থাকার দরকার মোটামুটি সবই কিন্তু আছে। আপনারা যদি এই ডেলো টুরিস্ট লজ বুক করতে চান, আপনাদের কিন্তু এই বুকিং কাউন্টারগুলোতে যোগাযোগ করতে হবে। শিলিগুড়ি, কলকাতা এই জায়গাগুলো থেকে বুকিং করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আমি শেয়ার করে রাখলাম আপনাদের সাথে। যদি আপনারা বুকিং করে থাকতে চান, একদম ডেলো পাহাড়ের উপরে ডেলো পার্কের মধ্যে থাকতে পারেন। আমরা ডেলো পার্ক ঘুরে ফেললাম। কেমন লাগলো পাখির চোখে ডেলো পার্ক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডেলো পার্ক থেকে। এবার আমরা আমাদের পরের সাইট সিনের জন্য যাবো, বাট তার আগে আমরা কিছু খেয়ে নেবো। আচ্ছা, একটা ম্যাগি একটা মোমো। একটা ম্যাগি একটা মোমো, চলো ট্রাই করো। তো আমরা একটা ম্যাগি একটা মোমো ট্রাই করবো এখানে। সকালবেলা আমরা খুব হালকা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, বাটার টোস্ট আর ডিমের অমলেট দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। তো খুবই হালকা ছিল, তার জন্য খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়াটা করি, তারপরে আমরা এখান থেকে গাড়ি ধরে পরের সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। সায়েন্স সেন্টারের জন্য আপনাদেরকে 40 টাকা পার পার্সন টিকিট কাটতে হবে, আর গাড়ির জন্য 50 টাকা পার্কিং চার্জ। আমরা এখন উঠছি সায়েন্স সেন্টারের উদ্দেশ্যে। এই হচ্ছে টিকিট কেটে নিয়েছি। ডেলো পার্ক থেকে বেরিয়ে একটুখানি সামনেই হচ্ছে একদম সায়েন্স সেন্টার বা সায়েন্স পার্ক। চলে এসেছি, চলুন ভিতরটা দেখাই। তো আমরা চলে এসেছি সায়েন্স সেন্টারের পার্কিংয়ে। এটা হচ্ছে পার্কিং, আর এইটা হচ্ছে সায়েন্স সেন্টার। এই পুরো জায়গাটা সায়েন্স সেন্টারের মধ্যেই পড়ে। এখানে একটা সুন্দর পার্ক টাইপের রয়েছে, আর এই দিকটাতে সেন্টার রয়েছে, ওই দিকটাতেও রয়েছে। তো আমরা এখান থেকেই যাবো। তো টিকিট তো কেটে নিয়েছি, এবার আমরা সায়েন্স সেন্টারের ভিতরে যাবো। চলুন আমার সাথে, আমরা দেখে আসি এখানে সায়েন্স সিটিটা কীরকম। কলকাতায় অলরেডি আমাদের সায়েন্স সিটি আছে, বিরাট বড় একটা সায়েন্স সিটি, তার সাথে অডিটোরিয়াম, অনেক কিছু আছে। বাট এখানেও একটা সায়েন্স সেন্টার রয়েছে। চলুন এটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
আমরা এখন ঢুকছি গ্যালারিতে, আর এই ভিতরটায় চারিদিকে বিভিন্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টে ভর্তি। এখান থেকে শুরু ওইখানে প্রচুর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টে পুরো ভর্তি। এই যে লেখা রয়েছে ফান সায়েন্স গ্যালারি। এখানে রয়েছে ফ্লোটিং বল, এক্সপ্রেস রাউট, এখানে রয়েছে সিম্প্যাথেটিক সুইং, এখানে রয়েছে স্নেক পেন্ডুলাম, এখানে রয়েছে প্ল্যানেটারি মোশন। তো আমাদের কলকাতা সায়েন্স সিটির মতোই কিন্তু এখানে সুন্দরভাবে অনেক কিছু সায়েন্টিফিক জিনিসপত্র রয়েছে সাজানো। বাচ্চাদের এগুলো খুবই আনন্দ দেবে, বাচ্চাদেরা এখানে এসে খুব ভালোভাবে এই জায়গাটা এনজয় করতে পারবে। বেসিক্যালি বাচ্চাদের জন্যই এই জায়গাটা, বাচ্চাদেরকে নিয়ে আপনারা আসবেন, এখানে ঘুরে বেড়াবেন, ভালো লাগবে। তো চলুন আমার সাথে সাথে একে একে এই জায়গাটাকে সুন্দরভাবে ভালোভাবে এক্সপ্লোর করি আর দেখি এখানে কোথায় কি কি আছে। আমি এটাও আমি। তুই কি করছিস এখানে এতগুলো আমি মিলে চা খেতে বসেছি। চায়ের কাপে তো চা না, সুপের বাটিতে স্যুপ নেই, কিন্তু আমরা 5 জন আছি। এবার আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মিরার মেজ। আমি ঢুকছি, এখানে অনেক বড় দূরের রাস্তা দেখতে পাচ্ছি। চলুন যাই। এখানে ঢুকলে কি রে, কোন দিকে রাস্তা? রাস্তা কোন দিকে? তো রাস্তা খুঁজে পাচ্ছি না। ভাই কোথায় রাস্তা? আটকে গেলাম তো। ভাই চারিদিকে শুধু আমি। এই তো সুরজিৎ। এই কোথায় গেল? এইটা সুরজিৎ। ভাই যাবো কোথায়, কোন দিক? भाई उतना भी टफ नहीं है, एक छोटा वाला एक मिरर मेज है। এই তো বেরিয়ে গেছি। ভালো, বেশ সুন্দর। আর এইটা দেখুন, কনভেক্স আর কনকেভ, মানে এখানে গৌতম বুদ্ধের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরের দিকে নেই, এটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে ভিতরের দিকে। দেখুন, কিন্তু আপনার দেখে মনে হবে যেন গৌতম বুদ্ধ উপর দিকে উঠে আছে মূর্তিটা। এই যে লাগলো আপনাদের সায়েন্স পার্কটা। এই উপরটা তো যাওয়া যাবে, দেখি আমরা যেতে পারি কিনা। এই সায়েন্স পার্কটা কিন্তু 2008 সালে তৈরি হয়েছিল এবং একদম ডেলো হিলের উপরেই এই সায়েন্স পার্কটা রয়েছে। নর্থ কালিম্পং থেকে কিন্তু এই সায়েন্স পার্কটা মাত্র 9 কিলোমিটার দূরে। তো আপনারা এসে কিছুটা টাইম কাটাতে পারেন, আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়েও এখানে আসতে পারেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। এখানেও একটা ইনোভেশন হাব রয়েছে, আজকে বন্ধ আছে দেখলাম। আর আমরা গেছিলাম হচ্ছে ওইখানে নিচে, ওই জায়গাটা নিচে সুন্দর সুন্দর সিনিক বিউটি রয়েছে। আপনারা এর পার্কের মতো করে এখানে বসে কিছু সময় কাটাতে পারবেন বিকেলের দিকে। আর এই যে সায়েন্স পার্কটা টোটাল 7 একর জমির উপর কিন্তু তৈরি, মানে বুঝতে পারছেন তো কতটা বড়। দেখুন আমি কতটা উপরে চলে এসেছি, আর উপরে এই জায়গাটাতে রয়েছে হচ্ছে ডাইনোসরাসদের হাব। বিভিন্ন ধরনের ডাইনোসরাস, তাদের রেপ্লিকা এখানে পুতুলের মতো করে বানানো রয়েছে। ডাইনোসরাস, তাদের নাম, তাদের এক্সিস্টেন্স পিরিয়ড, অ্যানিমেল টাইপ, কত বড় ছিল, সমস্ত কিছু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে। আর দেখুন এটা বেসিক্যালি একটা ডাইনোসরাসের জায়গা। আমরা ওই নিচ থেকে উপরে উঠে আসলাম। সুন্দর পার্ক, অনেক কিছু জানা যায়। বাচ্চারা এখানে আসলে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং জিনিসটাকে একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে দেখায়, যেহেতু তাদের জন্য বাচ্চাদের ইন্টারেস্টও থাকবে। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইখানটা হচ্ছে প্যারাগ্লাইডিং। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানডায়াল। এটা বেসিক্যালি আগেকার সময় ইউজ করা হতো সময় মেজার করার জন্য, কখন কটা বাজে সেইটা। অনেক কিছু আছে বাচ্চাদের শেখার জন্য। তো আমরা সায়েন্স পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো সায়েন্স পার্ক জানাবেন। এই হচ্ছে আমাদের গাড়ি, আর গাড়িতে আমরা উঠে যাবো। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী ডেস্টিনেশন।
আমরা ওই দিক থেকে চলে আসলাম, এসে গেছি আমাদের পরের সাইট সিন প্লেস। কালিম্পংয়ের প্রত্যেকটা সাইট সিন প্লেসগুলো কিন্তু একদম কাছে কাছে, মানে আমরা প্রথমে ডেলো পার্ক গেলাম, ডেলো পার্ক থেকে সায়েন্স সেন্টার গেলাম, ওটাও একদম কাছে। সায়েন্স সেন্টার একটুখানি বেরিয়ে রাস্তায় আসলেই আমরা এখন আছি হচ্ছে হনুমান টেম্পলের কাছে। হনুমান টেম্পল, এদিকে একটা হনুমান টেম্পল আছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা ওইদিকে উপরে, আর এইদিকে আছে হচ্ছে একটা গণেশ টেম্পল আর দুর্গা টেম্পল। তো আমরা একবার হনুমান টেম্পলটা ঘুরে আসবো, তারপরে দুর্গা টেম্পল এবং গণেশ টেম্পলের দিকে ঘুরবো। তো চলুন একবার হনুমান টেম্পলটা ঘুরে আসি। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, বজরংবলীর একটা মূর্তি দেখা যাচ্ছে, আমরা এখন এখান দিয়ে উপরে উঠবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই বজরংবলীর মূর্তি, 30 ফিট অ্যাপ্রক্স হাইট, একদম ডেলো হিলের উপরেই রয়েছে কিন্তু এই বজরংবলীর মূর্তি। 2008 সালে কর্মা ওয়াংচুর দ্বারা এই মূর্তিটি ইনাগুরেট করা হয়েছিল। একদম কালিম্পং থেকে 9 কিলোমিটার আর একদম ডেলো পাহাড়ের কিন্তু উপরে অবস্থিত। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই জায়গায় আপনি আসতে পারবেন। এটা একদম ওপেন প্লেস, কোনো টিকিট লাগে না, জাস্ট আপনি গাড়িটা পার্ক করবেন, করে এই জায়গাটা এসে ঘুরে যাবেন। তো আমাদের হনুমান মূর্তি দেখা হয়ে গেল, এবার আমরা যাবো হচ্ছে দুর্গা টেম্পল এবং গণেশ টেম্পলের কাছে। তো আমরা ওইদিকে হনুমান টেম্পল থেকে ঘুরে আসলাম, আর এখন মেন রাস্তার পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এইদিকে হচ্ছে দুর্গা টেম্পল আর গণেশ টেম্পল আছে, এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এখানে 5 টাকা দিয়ে আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমরা এখন যাচ্ছি দুর্গা টেম্পল আর গণেশ টেম্পল এক্সপ্লোর করতে। চলুন আমার সাথে আপনারাও এনজয় করুন এই দুর্গা টেম্পল আর গণেশ টেম্পলের কিছু মুহূর্ত। আমরা দুর্গা টেম্পল ওই দিক থেকে দেখে জাস্ট সামনেটা আসলাম, এসেই এখানে চলে এসেছে আমাদের বুদ্ধা পার্ক। এটা ছোট্ট একটা বুদ্ধা পার্ক, বুদ্ধদেবের অবতারের মূর্তি এবং একটা ছোট্ট মনিস্ট্রি রয়েছে। তো এইখান থেকে আমরা উঠলাম রাস্তা থেকে, আর এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। খুব একটা বড় মূর্তি না, বাট দেখতে খুবই সুন্দর লাগছে। তো এটা কিন্তু বুদ্ধদেবের পদ্মসম্ভবা মনিস্ট্রি। যেরকম আমরা পেলিংয়ে স্কাইওয়াকে পদ্মসম্ভবার একটা বড় মূর্তি দেখেছিলাম, ঠিক সেই রকমই এখানে পদ্মসম্ভবার একটা ছোট্ট মূর্তি রয়েছে, যেটা খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। এর পিছনে ছোট্ট একটা মনিস্ট্রিও রয়েছে, চলুন মনিস্ট্রিটাতে একবার ঘুরে আসি। তো এই হচ্ছে পদ্মসম্ভবার মূর্তি, আর এই পিছনে এইটা হচ্ছে মনিস্ট্রি। এই যে গুরু পদ্মসম্ভবা, এটা হচ্ছে একটা মনিস্ট্রি। তো এই মুহূর্তে কিন্তু আমরা মনিস্ট্রির ভিতরে ঢুকতে পারবো না, কারণ ভিতরে প্রেয়ার্স চলছে। প্রেয়ার্সের সময় বাইরে টুরিস্টদেরকে অ্যালাউ করে না, একমাত্র এখানকার যারা মঙ্ক তারাই একমাত্র ভিতরে ঢুকতে পারবে। তো আমরা বাইরে থেকে মনিস্ট্রিটা একবার দেখে নিচ্ছি, আপনারাও দেখে নিন। চলুন এখান থেকে এবার তারপরে আমরা অন্য সাইট সিনের উদ্দেশ্যে যাব। সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো এই পদ্মসম্ভবা স্ট্যাচু, কেমন লাগছে আপনারা জানাবেন। এই স্ট্যাচুটার ঠিক এই পিছন দিকে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু আপনারা কালিম্পংয়ের একটা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পারবেন, আর এই ভিউ পয়েন্ট থেকেও আপনারা এখান থেকে দেখতে পারবেন পদ্মসম্ভবা স্ট্যাচু, এবং ঠিক তার পিছনেই রয়েছে মনিস্ট্রিটা। এই পদ্মসম্ভবা স্ট্যাচু থেকে কিন্তু ওই দিকে হনুমান টেম্পলটাও দেখা যাচ্ছে। আমি জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু ওইখানে হনুমান টেম্পলটা রয়েছে।
আমাদের ঘোরা হয়ে গেল পদ্মাসম্ভবা স্ট্যাচু বা বুদ্ধ স্ট্যাচু এটাকে বলে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের পরবর্তী সাইট সিনের পথে। তো আমরা পদ্মাসম্ভবা স্ট্যাচু দেখে সামনে কিছুটা আসলাম, 50 থেকে 100 মিটার মতো আসলাম, এসে আমরা পৌঁছালাম হচ্ছে ত্রিরত্ন বুদ্ধা পার্ক, যেটাকে গুগলে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি জানতে পারবেন সেটাকে বলা হয়েছে বুদ্ধাপাদা। এখানে বেসিক্যালি গৌতম বুদ্ধের 3 রকম অবতারের মূর্তি রয়েছে। এখানে যেরকম আপনারা দেখছেন একটা অবতার, ঠিক রাস্তার ওই পারেও একটা গৌতম বুদ্ধের অবতার রয়েছে, আর ওইখানে রয়েছে গৌতম বুদ্ধের আরেকটা অবতার। তো এটা একদম রাস্তার পাশে, এখানে বেসিক্যালি ঢোকার মতো কোনো ব্যাপার নেই, আপনি চাইলে ঢুকতেও পারেন, এখানে গেট আছে, টিকিটের কোনো ব্যবস্থা নেই। এখানে রাস্তার পাশেই দেখুন লেখা আছে ত্রিরত্না বুদ্ধা পার্ক। এখানে অনেক নার্সারিও আছে দেখতে পাচ্ছি, বিভিন্ন ফুল গাছের নার্সারি, আপনারা চাইলে এখান থেকে ফুল গাছ কিনতেও পারেন। এটাই ছিল এখানে ত্রিরত্ন বুদ্ধা পার্কে, এটাই এখানে। এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের পরবর্তী সাইট সিনের পথে। তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী সাইট সিন প্লেস পাইন ভিউ নার্সারিতে। তো এটা হচ্ছে পাইন ভিউ নার্সারি ব্যানার। গরমকালে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর শীতকালে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর রোববার দিন কিন্তু বন্ধ থাকে। আর এন্ট্রান্স ফি হচ্ছে 20 টাকা পার পার্সন ফর ইন্ডিয়ান, ফরেনারদের জন্য 50 টাকা, 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো ফি লাগে না। এটা হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম পাইন ভিউ নার্সারিতে ঘোরার জন্য। তো পার্কিংয়ের জন্য আপনাকে এখানে 30 টাকা করে পার গাড়িতে চার্জ করবে। 1971 থেকে এই নার্সারিটা কিন্তু এখানে রয়েছে। তো চলুন আমরা ভিতরটা ঘুরে দেখি এই নার্সারিটা। এই ভিতরটাও কিন্তু পুরোটা নার্সারি চারিদিকে। তো আমরা এই ঘরটা থেকে শুরু করি। দেখুন কত ধরনের ক্যাকটাস। আপনারা দেখুন একবার খালি, এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস। এইখানে এক ধরনের ক্যাকটাস, এইখানে এক ধরনের ক্যাকটাস, ওইখানে দেখুন একদম তুলোর মতো দেখতে লাগছে ক্যাকটাসগুলোকে, কি অদ্ভুত। এগুলো এই কাটা, হ্যাঁ এগুলো একটু কাটা কাটা টাইপের লাগছে। জামা কাপড় সাবধান, আপনার যে জ্যাকেট বা তুলো টাইপের জ্যাকেট বা সোয়েটার পরে আসলে কিন্তু এগুলো আপনার চলার পথে বেঁধে যেতে পারে। এই দেখুন আরেকটা ক্যাকটাস, একদম ভুট্টার মতো দেখতে। আর এই দেখুন এগুলো হচ্ছে বাঁধাকপির মতো দেখতে, কিন্তু বিশাল বড় বড় কাটা। দেখুন ক্যাকটাস গাছে ফুল দেখেছেন কখনো? এই দেখুন, আমি দেখিনি তাই আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে থাকলে খুবই আপনারা ভাগ্যবান। আর এই বাইরেটায় দেখুন আরও কতগুলো ঘর রয়েছে। এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। আপনাদেরকে এই ঘর আর এই ঘরের ক্যাকটাস দেখালাম। এবার এই দিকটা আর এই দিকে কিছু ফুল গাছ আছে, প্লাস আরও কিছু ক্যাকটাস ছোট ছোট আছে। তো চলুন এই জায়গাটাও একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখি। তো আমরা ঘুরতে ঘুরতে একদম সামনে চলে এসেছি মেন ভিউ পয়েন্টের দিকে। আর আমি দেখতে পাচ্ছি এখানে দুটো ক্যাফে আছে, এখানে একটা ক্যাফে টাইপের আছে, এখানে একটা ক্যাফে আছে যেখানে আপনি চা, কফি, মোমো, আইস টি অনেক কিছু পাবেন। আর তার সাথে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি পাইন ভিউ হোমস্টে। তো আপনারা যদি পাইন ভিউতে এখানে থাকতে চান এর ভিতরে, তার জন্য কিন্তু বন্দোবস্ত রয়েছে পাইন ভিউ হোমস্টে। এইটা হচ্ছে পাইন ভিউ হোমস্টে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তো আমার এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা একবার সেভ করে নেবেন, নিকোলাস গোমস।
যদি আপনি মনে করেন যে পাইন ভিউ হোমস্টেতে থাকবেন তাহলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইখান থেকে কিন্তু পুরো কালিম্পং শহরটাকেও দেখা যাচ্ছে, দেখুন সুন্দর ভিউ, দারুণ কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে, সুন্দর সিনিক বিউটি। হোমস্টেতে যদি আপনারা থাকেন এই সুন্দর সিনিক বিউটিটা কিন্তু এনজয় করতে পারবেন, সঙ্গে পাইন ভিউ নার্সারির। আমাদের তো ঘোরা হয়ে গেল এই জায়গাটা, খুব সুন্দর জায়গা, এত সুন্দর নার্সারিটা রয়েছে এখানে। তো কেমন লাগলো আপনাদের পাইন ভিউ নার্সারি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পরের সাইট সিন প্লেস দূরপিন মনেস্ট্রিতে। তো আমরা চলে এসেছি দূরপিন মনেস্ট্রি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনেস্ট্রির পিছনের দিকটা, সামনের দিকটা এই দিক দিয়ে যেতে হবে, সামনের দিকের এন্ট্রিটা বন্ধ। তো আমরা এসেছি কিন্তু এই দিকের গেট দিয়ে, এখানে গাড়িটা আমাদের পার্ক করেছিল, তারপর গাড়িটা নিচে চলে গেছে। আর আমরা এখন ভিতরে যাব। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মনেস্ট্রি খোলা থাকে। আর এই মনেস্ট্রিটা কিন্তু দূরপিন মনেস্ট্রি বলা হয়, কারণ এই মনেস্ট্রিটা দূরপিন দ্বারা হিলের উপরে একমাত্র কালিম্পংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রি, এবং ওয়েস্ট বেঙ্গলেও এই মনেস্ট্রির যথেষ্ট নাম আছে। তো আমরা এখন এই মনেস্ট্রিটার ভিতরে যাব। তো দেখুন এখানে কিন্তু মনেস্ট্রিতে ঢুকতেই আমরা প্রেয়ার হুইলস দেখতে পাচ্ছি, সমস্ত প্রেয়ার হুইলস সুন্দর কারুকার্য করে মনেস্ট্রিটা রয়েছে। আর এখানে একটা খেলার মাঠ আছে, সবাই এখানে ফুটবল খেলছে। আর এটা হচ্ছে মনেস্ট্রির একটা গ্রাউন্ড। এইখানে যে বিল্ডিংটা দেখছেন এখানে সমস্ত মঙ্করা থাকেন, এটা তার মঙ্কদের থাকার জায়গা। আর এটা হচ্ছে মনেস্ট্রিটা। আর মনেস্ট্রির ঠিক পাশেই রয়েছে হচ্ছে কতগুলো স্তূপা। দেখুন এখানে টোটাল 11টা স্তূপা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে, সাদা চকচক করছে, খুব ভালো পরিবেশ। কালিম্পংয়ে আসলে কিন্তু আপনারা এই মনেস্ট্রিটা ঘুরে যাবেন, খুব ভালো মনেস্ট্রিটা। তো এই মনেস্ট্রিটা 1970 সালে দুদজুম রিম্পোচে স্টাবলিশ করেছিল, মানে তৈরি করেছিলেন। এখন বিকেল 5টা বাজে, মনেস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন তালা দিয়ে দিচ্ছে। আসলে কিন্তু আপনারা একদম বিকেল 5টার আগেই আসবেন, একদম বিকেল 5টার মধ্যে নাহলে মনেস্ট্রি বন্ধ হয়ে যায়। আর কালিম্পং থেকে কিন্তু মাত্র 5 কিলোমিটার দূরেই এই মনেস্ট্রিটা। খুব সুন্দর পরিবেশ, দারুণ সুন্দর জায়গা। তো দূরপিন মনেস্ট্রি দেখার পরে আমরা চলে এসেছি কালিম্পংয়ের একটা ফেমাস জায়গা, যেটার নাম হচ্ছে মর্গান হাউস। আমার পিছনে আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু মর্গান হাউস প্রপার্টি। এই প্রপার্টিটা এখন এই মুহূর্তে গভর্নমেন্টের আন্ডারটেকিংয়ে রয়েছে। গভর্নমেন্ট এটাতে হোটেলিং সার্ভিস করছে। আপনি ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজম সাইটে গিয়ে এই মর্গান হাউসের রুম বুক করে আপনি এখানে থেকে এই পুরো জায়গাটাকে এক্সপিরিয়েন্স করতে পারেন। তো এই প্রপার্টিটা আপনারা যেটা দেখছেন এখন এটা গভর্নমেন্টের আন্ডারে হলেও 1930-তে মিস্টার জর্জ মর্গান এই প্রপার্টিটা বিল্ড করেছিল, এবং 16 একর জমি নিয়ে কিন্তু এই মর্গান হাউসের প্রপার্টিটা তৈরি। কালিম্পংয়ে আসলে মর্গান হাউসে থাকার একটা এক্সপিরিয়েন্স আপনারা চাইলে নিতে পারেন। এখানে থাকার জন্য আপনাকে গভর্নমেন্ট সাইটে গিয়েই বুক করতে হবে, অন্য কোনোভাবে বুকিং হবে না। এই মর্গান হাউসটা রাস্তার এই পারে, আর রাস্তার ওই পারে কিন্তু এখানে আরেকটা দেখার জায়গা, সেটা হচ্ছে আর্মিদের গলফ কোর্স। চলুন আমি রাস্তার ওই পারটাতে যাই। তো আমার পিছনে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আর্মিদের গলফ কোর্স। এই গলফ কোর্স ওই দিক থেকে আমরা হাঁটতে হাঁটতে আসলাম। গলফ কোর্সের এই দিকটাতে একটা দেখতে পাচ্ছি ক্যাফে আছে, গ্রিন ক্যাফে। এই ক্যাফের ভিতর থেকেও আপনারা এই গলফ কোর্স দেখতে পারবেন, এখান থেকে সুন্দরভাবে ভালোভাবে পুরো জায়গাটাকে ঘুরে দেখতে পারবেন। কিন্তু এই খাঁচার বাইরে আপনাকে যাওয়া যাবে না, কারণ এখন এখানে ভিতরে ঢুকতে দেয় না, যা দেখার আপনাকে এখান থেকেই দেখতে হবে। আমরা চলে এসেছি আজকে কালিম্পংয়ের আমাদের লাস্ট সাইট সিন, এবং এই সাইট সিনটা কিন্তু একটা অন্য রকম ফিলিংস আমাদের বাঙালির কাছে। আমরা চলে এসেছি এমন একটা বাড়ির কাছে, দেখুন এই বাড়িটা, এটা হচ্ছে গৌরীপুর হাউস।
কালিম্পংয়ের গৌরীপুর হাউস, রিকিংপং রোডের কাছে এই বাড়িটা। কালিম্পং থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে। এই বাড়িটার বিশেষত্ব এটাই যে এই বাড়িতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। 1938 সাল থেকে 1940 সালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কয়েকবার এসেছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা দেখুন এইখানে একটা জিনিস লেখা আছে, এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করিতেন এবং 25শে বৈশাখ 1345 সনে, 1345 মানে কিন্তু 1345 বঙ্গাব্দে জন্মদিনের দিন তিনি কবিতা পাঠ করেছিলেন আকাশবাণীর মাধ্যমে। একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস কিন্তু এখানে আমরা কালিম্পংয়ে দেখতে পেলাম। এবং এর সাথে আরেকটা ইনফরমেশন এখানে বলে রাখি, আমার সামনে যে দেখছেন এই দুটো গাছ, এই একটা গাছ আর এই একটা গাছ, এই দুটো গাছ কিন্তু কর্পূর গাছ। আমরা জানতে পারলাম এই গাছ দুটোকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এখানে গাছগুলোকে রোপণ করেছিলেন। মানে বুঝতে পারছেন, এখানে দাঁড়িয়ে কিন্তু আমি একটা অন্যরকম অনুভূতি আমার কাছে, আমার মনের মধ্যে রয়েছে। অ্যাজ এ বাঙালি হিসাবে আমি মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এসছে, আমি এখনও অবধি সত্যি কথা বলতে গেলে জোড়াসাঁকোয় এখনও যাইনি, বাট এই বাড়িতে আসলাম, এই বাড়িটা দেখে কিন্তু একটা অন্যরকম ফিল আসছে। একবার কর্পূর গাছটা ছুঁয়ে দেখলাম, ছুঁয়ে একটুখানি ফিল নিচ্ছি, জানি না কতটা ভালো লাগছে, বাট ভালো লাগছে, একটা অন্যরকম ফিল আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে গাছটা লাগিয়ে গেছে সেই গাছটা আমি ছুঁতে পারলাম, এটা একটা অন্যরকম অনুভূতি। আর এই বাড়ির সম্বন্ধে বলতে গেলে ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী ময়মনসিংহে, মানে বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা, তার বাড়ি ছিল এইটা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরতে আসতেন। এখন বর্তমানে এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেরিটেজের আন্ডারে এবং এখানে এখন দেখতেই পাচ্ছেন আপনারা কনস্ট্রাকশন চলছে। আশা করছি আগামী সময়ে এই বাড়িটাকে আরও সুন্দরভাবে গভর্নমেন্ট সাজিয়ে তুলবে এবং কালিম্পংয়ের এটা একটা প্রাইম ডেস্টিনেশন হবে, সমস্ত ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করবে এই জায়গায় আসার জন্য। আমাদের এই গৌরীপুর হাউস কালিম্পংয়ের এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এবার আমরা এখান থেকে গাড়ি নেবো, গাড়ি নিয়ে চলে যাব আমরা হোটেলে। আমরা কিন্তু কালিম্পংয়ের ম্যাক্সিমাম সমস্ত ভালো জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করবো, করে তো দুপুর 3টের সময় কালকে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে করে এনজিপি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। রান্না ভীষণ ভালো, খুব সুন্দর রান্না, একদম ঘরের খাবারের মতো, যেমন আমি খাচ্ছি এখন ফুলকপি আলু ভাজা, তার সাথে ডাল রয়েছে আর রয়েছে চিকেন। পরের দিন কালিম্পংয়ের কোলে আর একটা সকাল মন ভরে কাটিয়ে আমরা রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। কালিম্পংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ক্যাবে করে জনপ্রতি 300 টাকা দিয়ে আমরা 4 ঘন্টায় পৌঁছে গেলাম এনজেপি, যেখানে দুপুর 3টের বন্দে ভারতে করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত। আর আমার আরও নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য ট্রাভেল সিরিজে, ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।